হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সবাই ভাইকে একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো, এবং আমার বোর্ডে যা যা আছে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করব। আজকে ইংরেজির একটা চমৎকার ক্লাস নিব। শুধু প্রবলেম আমরা বেশ কিছু প্রবলেম সলভ করবো এমনটা না, প্রত্যেকটা প্রবলেম অ্যানালাইসিস করে দেখাবো যে কিভাবে তোমরা নার্সিংয়ের প্রশ্নগুলো কোন স্ট্যান্ডার্ডে হয়, কীরকম প্রশ্ন হয়, এবং ওইগুলো উত্তর করার জন্য আসলে তোমাকে কিভাবে চিন্তাটা করতে হবে। ওকে, সবাই একটু যার যার বন্ধুদেরকে মেনশন দাও এবং এই ক্লাসটাকে তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দাও। আমরা আজকে একটা সুন্দর সেশন করব। আমি এটা প্রত্যাশা করছি যে আজকে ক্লাসটা বেশ সুন্দর হবে। অল ক্লিয়ার, রাইট? ওকে, ঠিক আছে, চমৎকার। আচ্ছা, তাহলে সবাই একটা কাজ করো, আজকে তোমরা খাতা কলম নিয়ে বসো। যেহেতু আজকের ক্লাসটাতে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা বিএসসির প্রবলেমও সলভ করব, পাশাপাশি আমরা ডিপ্লোমায় যে প্রশ্ন আসে মিডওয়াইফারিতে আমরা সেই প্রশ্নগুলোও খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ সলভ করব। সেই জন্য অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে যেন তুমি প্রত্যেকটা জিনিসকে নোট করতে পারো। কোন উত্তরটা কীভাবে হচ্ছে, উত্তরের পেছনের ব্যাখ্যাটা কী, ব্যাখ্যার পেছনের ব্যাখ্যা কী, এই প্রত্যেকটা জিনিস যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। আমরা জাস্ট 30 সেকেন্ডস টাইম নিচ্ছি, তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন করো, তার মধ্যে আমরা ক্লাসটাকে শুরু করে দিচ্ছি। ওকে, আমরা খুব বেশি সময় নিব না, আমাদের যেহেতু ক্লাসের টাইম হয়ে গেছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। ওকে, আমরা প্রথমে শুরু করব আমাদের বিএসসি যেই প্রশ্ন ব্যাংক সলভ বিএসসির প্রশ্নটা দিয়ে, আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মিডওয়াইফারি বা ডিপ্লোমার প্রশ্ন নিয়ে। ওকে, একটু দেখে আসি। আজকে তোমাদের বিএসসি ইন নার্সিং 2022 সেশনের ইংরেজি যে প্রশ্নটা ছিল আমরা সেইটা সলভ করব। আর তোমাদের এই পুরো জার্নি জুড়ে ইংলিশের প্রবলেমগুলো সলভ করবো তোমাদের মানিক ভাইয়া। বর্তমান পড়াশোনা করছি মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তোমরা জানো যে তোমাদের যাদের নার্সিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন, নার্সিং নিয়ে পড়ার স্বপ্ন, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার যে স্বপ্ন, মানুষ যখন হসপিটালের বেডে কাতর হয়ে শুয়ে থাকে, তাদের যেই আর্তনাদ, তাদের যে চিৎকার, তাদের যেই কষ্ট গ্লানি, ওই শেষ মুহূর্তটাতে তাদেরকে একটু তোমাদের যত্ন, নার্স বা সেবিকাদের একটু যত্ন, সেবা, ভালোবাসা, আর ওভারঅল তাদের যেই একটা নিজের কাছ থেকে দেখে নিজের বাবা মায়ের মতো মনে করে যেই যত্ন করা, সেটার মধ্যেই কিন্তু অনেকেই সুস্থতা ফিরে পায়। আর সেটাকে মাথায় রেখে আমরা আমাদের নতুন একটি প্রজেক্ট লঞ্চ করেছি, লাস্ট আওয়ার। তোমরা জানো একেবারেই স্বল্পমূল্যের একটা প্রোগ্রাম, যেটাতে আসলে আমরা মূল্যটাকে খুব বেশি আমরা ডিফাইন করছি না। আমরা এই জায়গাটাতে খুব কোয়ালিটিকে এনশিওর করব, এই ব্যাপারটা আমরা বদ্ধপরিকর। তোমরা অবশ্যই এটা বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবগুলোর জন্য প্রস্তুতি হবে। সাথে তোমরা পাবে হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে আমাদের নার্সিংয়ের ওয়েমার বুক, ডায়েরি, টি শার্ট, অর্থাৎ কম্প্যাক্ট একটা প্রোগ্রাম তোমরা শুরু করতে যাচ্ছ। প্রোগ্রামটা চলমান আছে, ভর্তি শুরু হচ্ছে, আমাদের কিছুদিনের মধ্যে ক্লাসগুলো শুরু হয়ে যাবে নতুন সুন্দরভাবে রুটিনে। ওকে, আর গত ক্লাসে আমরা জিকে তোমরা ক্লাস করেছিলে, গত জিকে ক্লাসে, ফারিয়াপুর ক্লাসে তোমরা যারা নোট সাবমিট করছো তাদের মধ্যে মোট 3 জনকে আমরা টপ 3 হিসেবে, উইনার হিসেবে আমরা ঘোষণা করছি। একটু নামগুলো দেখে নাও। আমাদের প্রথম হয়েছে সাদিয়া আক্তার তিশা, সাধারণ জ্ঞানের নোট, সাদিয়া আক্তার তিশা। 2 নম্বরে আছে হচ্ছে হাফিজা আক্তার, দ্বিতীয় হাফিজা আক্তার। আর নোট কন্টেস্টে জিকের 3 নাম্বার স্থান অর্জন করেছে আমাদের সিমি জান্নাত সাবা। সিমি জান্নাত সাবা, এই 3 জন হচ্ছে। তোমরা একটু আমাদের পেজের মধ্যে, আমাদের গ্রুপের মধ্যে একটু তোমরা তোমাদের নামগুলো দিবা। ঈশা ভাইয়া আছে আমাদের মডারেটর আমাদের এই পুরো প্রোগ্রামের। ঈশা ভাইয়া তোমাদেরকে নক দিবে, তোমরা একটু তোমাদের তথ্যগুলি দিও, তোমাদের পুরস্কারগুলো তোমাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো আমরা তাহলে আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি। আর তোমরা আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে বিএসসি নার্সিংয়ের 22-23 প্রশ্নটা নিয়ে। ওকে, অবশ্যই তোমরা এই ক্লাসটা যারা লাইভে করছোই তো, কিন্তু এমন হতে পারে যে কেউ লাইভে করতে পারছো না, অথবা পরবর্তীতে তোমরা এই ক্লাসটাকে আবার রেকর্ডেড করতে চাচ্ছ, আবার রিভিশন দিতে চাচ্ছ, তার সুযোগ কিন্তু রয়েছে। ঠিক 12 ঘন্টার মধ্যেই দেখা যায় আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে, নার্সিং ডিমার্স চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে আপলোড করা হয়।
সো তোমরা ওইখানে যুক্ত থাকো আমাদের চ্যানেলে, তাহলে তোমাদের কিন্তু ক্লাসগুলো ওইখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমরা শুরু করছি প্রথম প্রশ্নটি দিয়ে। আমরা সবসময় মনে করি যে স্রষ্টা সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সেই আশীর্বাদ, সেই দোয়া, সেই শক্তিটা না দেন, তাহলে আমরা আসলে কোনো পড়াই আসলে পড়ে শিখতে পারবো না, কোনো পড়াই মনে রাখতে পারবো না। তাই প্রথমে আমরা স্রষ্টার নামে আজকে ক্লাসটি শুরু করছি। ওকে, বাই দ্য নেম অফ অলমাইটি উই আর স্টার্টিং দ্য ক্লাস। ওকে, প্রথম প্রশ্নে আমরা চলে আসি। চলো, প্রথম প্রশ্নটা এই ডিপ্লোমার এসেছে বিএসসির ভয়েস চেঞ্জ থেকে। দেখো কি প্রশ্ন করছে, দে আর ইটিং ম্যাঙ্গোস। ওকে, একটা ইজি কোয়েশ্চেন, দে আর ইটিং ম্যাঙ্গোস। ওকে, এখন এইটাকে বলছে যে চেঞ্জ ইনটু পেসিভ ভয়েস। এই সেন্টেন্সটাকে আমি পেসিভ ভয়েসে নিয়ে যাব, এটা অ্যাক্টিভে আছে। এখন এই সেন্টেন্সটাকে আসলে পেসিভে কিভাবে করব, এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, চলো আমরা পেসিভ করার সময় আমরা এই সেন্টেন্সটাকে তিনটা অংশে ভাগ করব। খেয়াল করো, তিনটা অংশ কি কি? একটা পার্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটুকু অংশকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট, মাথায় রাখো সবাই। হ্যাঁ, 2 নাম্বার এই যে এখান থেকে আর ইটিংকে আমরা বলে থাকি হচ্ছে ভার্ব। ওকে, আর 3 নাম্বার যে অংশটা ম্যাঙ্গোস, এটাকে আমরা বলে থাকি অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, অবজেক্ট, তোর অবজেক্ট। এখন আমি যখন পেসিভ করছি, তোমরা একটু বলতে পারবে ভাইকে এটা কোন টেন্সে আছে? এই যে অ্যাক্টিভে ভয়েসটা আছে, এটা কোন টেন্সে আছে, এটা কি জানা আছে তোমাদের? একটু ভাইকে জানাও তো দেখি। এইটুকু যদি জানা থাকে তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি যে তোমাকে এই টপিক রিলেটেড সকল প্রশ্ন তুমি সলভ করতে পারবা আজকের ক্লাসের পরেই। লেখা বোঝা যায় না, তাহলে লেখা একটু বড় করতে হবে, তাই তো? আর একটু বড় করে লিখ। হ্যাঁ, একটু বড় করে লিখলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আমিও দেখছি তোমাদের যদি প্রবলেম হয়, আমি অবশ্যই আমার ফোনে আমি খেয়াল রাখতেছি ক্লাসগুলো। লেখা না বোঝা গেলে আমি অন্য কালার দিয়ে লিখবো, সমস্যা নাই। তোমরা জানাবো অবশ্যই, কোনো প্রবলেম হলে ভাইদেরকে জানাবা যে ভাইয়া ক্লাস বুঝতে পারতেছি না বা লেখা বুঝতে পারতেছি না, সবগুলো প্রবলেম আমাদের জানাবা। ওকে, লেখা কি প্রবলেম হচ্ছে? কালার কম্বিনেশনটা চেঞ্জ করেন, রাইট? আচ্ছা, আমরা একটু সবুজ কালার দিয়ে লিখে দেখি, হ্যাঁ কেমন আসে। সবুজ কালার দিয়ে আশা করি ভালো আসবে। সবুজ কালার দিয়ে ঠিক আছে কি বলতো? এই কালারটা ঠিক আছে কিনা দেখো তো, এটা ভালো আসে কিনা। সাবজেক্ট, দেখো তো এই সবুজ কালারটা ভালো আসে কিনা, এটা আমাকে একটু জানো ভাইকে। হ্যাঁ, তোমাদের প্রবলেম হলে কিন্তু আমাদেরও কষ্ট লাগবে। হ্যাঁ, তোমরা ক্লাস করে বুঝতে না পারলে আমাদের খুব কষ্ট লাগবে। দেখো সবুজ লেখায় বোঝা যায় কিনা। আমরা যদি লেখাগুলো সবুজে লিখি তাহলে কি ক্লিয়ার মনে হয়? দেখো তো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এ দেখি দে হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে আর ইটিং এইটুকু অংশ হচ্ছে আমাদের ভার্ব, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ম্যাঙ্গোজ। এই ম্যাঙ্গোজ অপশনটা এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এই ম্যাঙ্গোজ অংশটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। এখন বোঝা যায় কিনা দেখো তো। একটু ভাইকে জানাও যে এই মুহূর্তে তোমাদের কালারটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা লাইট একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু দেখবা যে ঠিক আছে কিনা। আচ্ছা, এখন একটু দেখো তো বোঝা যায় কিনা। আমরা লাইট কমিয়ে দিলাম যেন একটু ব্রাইট দেখা যায়।
আচ্ছা এখন ঠিক আছে রাইট? ওকে, এখন তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু থেকে শুরু করছি একেবারে। চলো আমরা একেবারে শুরু থেকে আমাদের মোট ক্লাসটা পুরোটা শুরু করছি, হ্যাঁ, যেহেতু তোমরা প্রথম অংশটা বুঝো নাই, সো আমরা শুরু থেকে শুরু করছি। ওকে, আজকের ক্লাসে আমরা প্রথমে আলোচনা শুরু করব হচ্ছে বিএসসি ইন নার্সিং এর 2022-23 যে প্রশ্নটা আসছে ইংলিশের, ওই প্রশ্নটা একেবারে অ্যানালিটিক্যাল একটা ডিসকাশন আমরা করব। অবশ্যই তোমরা যারা লাইভে ক্লাসটা করতে পারছো তারা তো ভালোই, কিন্তু পরবর্তীতে যারা রেকর্ডেড করতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে যুক্ত থাকবা, কারণ এটা আগামীকাল সকালের মধ্যেই ক্লাসটা তোমাদের ইউটিউবে সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। ওকে ওকে, চলো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রশ্নে কি বলছে খেয়াল করো, প্রথম প্রশ্নটা, দে আর ইটিং ম্যাঙ্গোস চেঞ্জ ইন্টু পেসিভ ভয়েস। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে আমরা পেসিভ ভয়েসে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন পেসিভ ভয়েস কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা একটা প্রবলেম দিয়ে শিখবো না, বরং আমরা কনসেপ্টটা শিখবো যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে আমি চাইলে কিভাবে পেসিভে আসলে রূপান্তর করতে পারি। এখন এই সেন্টেন্সটাকে আমরা তিনটা অংশে একটু ভাগ করো তো। দেখো এখানে দেকে আমরা কি বলছি, দে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, রাইট? আচ্ছা, এখানে আর থেকে ইটিং পর্যন্ত এটাকে আমরা কি বলছি, ভার্ব। আর এই যে ম্যাঙ্গোজ এইটার নাম হচ্ছে অবজেক্ট, রাইট? তাহলে আমরা তিনটা অংশ পেয়ে গেলাম। ওকে, আরেকটা তথ্য জাস্ট তোমাদের লাগবে, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো তো, দে আর ইটিং ম্যাঙ্গোজ, তাহলে টেন্সটাকে বোঝা যায়, টেন্সটা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিসে আছে বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমাদের জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ সেন্টেন্সের প্যাটার্নটা আসলে কিরকম হয়। খেয়াল করো পেসিভের প্যাটার্নটা, তাহলে পেসিভের প্যাটার্নটা স্ট্রাকচার দেখো তো, স্ট্রাকচার কিরকম? স্ট্রাকচারটা হচ্ছে যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হবে, অর্থাৎ আমি অবজেক্ট লিখলাম, ধরো অবজেক্ট লিখলাম, ঠিক আছে, অবজেক্ট। তারপর কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের অক্সিলারি হচ্ছে এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা, এই তিনটার সাথে যার সাথে যে যায়। তারপরে আমরা কি পাচ্ছি, একটা বিং লাগবে, তারপর লাগবে আমাদের V3। ওকে, আর সব শেষে, একেবারে সব শেষে কি লাগবে আমাদের, বাই, তারপরে এই যে সাবজেক্টটা এটা চলে যাবে অবজেক্টের জায়গায়। তাহলে আমি এখানে সাবজেক্ট লিখলাম, শেষ, আমার কাজ শেষ। এখন এই জিনিসটাকে আমরা একটু নিজেরা করি তো, চলো দেখি কি পাচ্ছি আমরা। প্রথমে ম্যাঙ্গোস, ওকে, তাহলে আমরা অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, তাহলে আমি কি পাচ্ছি, ম্যাঙ্গোস। এখন দেখো ম্যাঙ্গোজের সাথে কি ইজ যায়, কারণ ম্যাঙ্গোজ অনেকগুলো না, তাহলে সিঙ্গুলারের সাথে যায় ইজ, আর প্লুরাল যখন হবে তখন কি যাবে, আর। আর এম যায় কার সাথে, এম যায় হচ্ছে শুধু আই এর সাথে। প্রোনাউন হিসেবে যখন শুধু আই তখন এম, আর ইজ এবং আর এর মধ্যে ইজ যাবে সিঙ্গুলারে, আর বাকিগুলোর সাথে হচ্ছে আর। তাহলে ম্যাঙ্গোজের সাথে অবশ্যই কি যাচ্ছে, আর। আর আমরা জানি এখানে কি বসবে, অক্সিলারির সাথে একটা বিং যুক্ত হবে কন্টিনিউয়াস হওয়ার জন্য। এখন V3 বলছে কোনটা, তাহলে V3 কোনটা, এই যে প্রিন্সিপাল ভার্ব ইট আছে না, ইটের V3 কি, ইট অ্যাট ইটেন। তাহলে কি পাচ্ছি আমরা, ইজ বিং ইটেন। আর সবার শেষে কি, বাই, এই সাবজেক্ট কোনটা, এই যে দে। খেয়াল রাখতে হবে, দে যখন সাবজেক্টের অবস্থায় আছে তখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসতেছে, কিন্তু যখন বাক্যের শেষে বসতেছে তখন তো সে সাবজেক্টের অবস্থায় নাই, এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেছে। খেয়াল রাখো, দের অবজেক্টিভ ফর্ম কি বলতো, দে যখন অবজেক্টের জায়গায় যায় তখন সেটা হয়ে যাচ্ছে দ্যাম। দে কি হয়ে যায়, দ্যাম হয়ে যায়। তাহলে দের অবজেক্টিভ ফর্ম কি বসবে এখানে, দ্যাম। শেষ। এবার একটু উত্তরটা মিলাও, ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দ্যাম, তাহলে ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দ্যাম, এক নাম্বারটাই সম্ভবত উত্তর সঠিক। ম্যাঙ্গোজ আর গোয়িং টু, না, গোয়িং টু উত্তর সঠিক হবে না। তারপর কি আছে, ম্যাঙ্গোজ ক্যান বি, না, এখানে মোডালের কোনো উত্তর আসবে না। দে হ্যাভ ইটেন, না, দের উত্তর আসবে না। উত্তর কোনটা সঠিক আমাদের, এ নাম্বার উত্তর সঠিক। এটা মিলে নাও, কাদের কাদের উত্তর সঠিক হলো। ব্যাখ্যাটা বুঝছো ভাইয়ার, কি ব্যাখ্যা দিলাম আমরা, কি ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে? আমাদের কিন্তু একটা উত্তর জানাটা ইম্পর্টেন্ট না, আমরা যেন পুরো ব্যাখ্যাটা জানি, যার মাধ্যমে আমরা আরো অনেক প্রবলেম যেন আমরা সলভ করতে পারি, ঠিক আছে? আমরা যেন আরো অনেক অনেক প্রবলেম সলভ করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, চলো আমরা তাহলে তার পরের কোয়েশ্চেনটা যাই। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, মিস্টার সারোয়ার ইজ ড্যাশ এম কে। ওকে, এম কে ধরো একটা যে কোনো পদের নাম, বিভিন্ন অফিসের মধ্যে বিভিন্ন পদ থাকে না, পদ পদবি, এখানে থাকে হচ্ছে বিএসসি থাকে, এমডি থাকে, সিইও থাকে, মার্কেটিং অফিসার থাকে, রাইট? তারা বিভিন্ন একটা পদ বলছে। এখন এই পদের এখানে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। তার মানে এইখানে যে 4টা অপশন আছে, দা, এ, অ্যান্ড, এন, এই 4টার মধ্যে আমরা আসলে কোন প্রেপোজিশন আর্টিকেলটা বসাবো, রাইট? তাহলে অ্যান্ড
দা এ এন, তাহলে তিনটা হচ্ছে আমাদের প্রিপোজিট আর্টিকেল আর একটা হচ্ছে আমাদের এন্ড, মানে কোঅর্ডিনেট কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে এন্ড কখন বসাই বলো তো? আমরা একে একে ব্যাখ্যাটা দেখো। আমরা এন্ড কখন বসাই? এন্ড বসে হচ্ছে এন্ড, অর, বাট, এগুলো বসে কখন? কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের মাঝে। কোথায় বসে? কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স এর দুটি ক্লজের মাঝে, রাইট? দেখো তাহলে দুটা ক্লজ মানে কি? যেমন বললাম আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম ফ্রুটস, আমি বাজারে গিয়েছিলাম এবং কিছু ফল কিনেছিলাম, রাইট? তাহলে এখানে অ্যান্ড বসবে, দুইটা ক্লজ। কিন্তু এখানে ক্লজই একটা, যে মিস্টার সারোয়ার ইজ আ ড্যাশ, তার মানে এখানে একটাই ক্লজ, যেহেতু তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে কোনোভাবেই আমার কি হবে না, আমার অ্যান্ড হওয়ার কিন্তু সুযোগ নাই। তাহলে আমার হাতে আছে কি? দা, এ, এন, তিনটা। তাহলে খেয়াল রাখো দায়ের ব্যবহার আমরা কখন করবো বলতো? দাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কি বলা হয় বলতো? দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দাকে আমরা কি বলি? দাকে আমরা বলি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, বুঝছো? অপরদিকে এ এবং এন কে আমরা কি বলি বলতো? এ এবং এন কে আমরা নাম দিই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ওকে, তাহলে এটুকু গেল আমার। তাহলে ডেফিনিট আর্টিকেল কখন হবে জানো? যখন একটা ব্যক্তি সম্পর্কে একাধিকবার কথা বলতেছে। তাহলে আমি বললাম যে আই স আ ম্যান ইন দ্য ফিল্ড, ওকে, দ্য ম্যান ওয়াজ ভেরি টল। তাহলে প্রথমবার যখন বলতেছি আই স আ ম্যান, তাহলে ওইটা অনির্দিষ্ট অবস্থায় আছে, কারণ তার সম্বন্ধে আমি কিছুই জানি না। দ্বিতীয়বার যখন ওনার সম্পর্কে আবার কথা বলবো, তিনি কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছেন, যে দ্য ম্যান ওয়াজ ভেরি টল। তাহলে দ্য ম্যানকে ওই যে প্রথম যে মানুষটাকে দেখছিলাম। তার মানে এখানে দেখো মিস্টার সারোয়ার সম্পর্কে কিন্তু একটাই বাক্য বলা হয়েছে এখানে, তার মানে সেখানে ডেফিনিট করার কোনো প্রশ্নই আসে না, রাইট? ওকে, এখন আসি আমরা বাকি অপশন এ এবং এন এর মধ্যে কোনটা নিব। এখানে আমার ফ্যাক্টর হচ্ছে কোনটা জানো? এখানে ফ্যাক্টর হচ্ছে আমার এই যে অ্যাব্রিভিয়েশনটা রয়েছে, শর্ট ফর্মটা এম কে, এটার মধ্যে। এখন কোন শর্ট ফর্মকে যদি আমরা বলতে চাই তিনি একজন এম কে, তিনি একজন এমবিবিএস, তিনি একজন বিএসসি, তিনি একজন এফসিআরপি, এইরকম যখন কোনো পদবি বলি, সেক্ষেত্রে এই যে প্রথম লেটারটা রয়েছে এইটার প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটার প্রোনাউন্সিয়েশন, এই যে এম, এই এম এর উচ্চারণটা আগে দেখো, একটা এ এরকম আছে না, এম, এম, রাইট? এটা একটা ভাওয়েল সাউন্ড। এটা সাউন্ড কিসের মতো হয় দেখো, এই এম যদিও এটা কনসোনেন্ট লেটার, খেয়াল রাখো এটা কনসোনেন্ট লেটার। আমাদের লেটার কিন্তু দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ভাওয়েল লেটার 5টা আর কনসোনেন্ট লেটার হচ্ছে 21টা। কিন্তু ভাওয়েল সাউন্ড আছে আমাদের মোট 44টা। ইংরেজিতে ভাওয়েল সাউন্ড কটা? 44টা, সরি, মোট সাউন্ড আছে 44টা। তাহলে এই যে সাউন্ডের মধ্যে এটা হচ্ছে এম, হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, যেটা সাউন্ড করে ভাওয়েলের মতো। তাহলে ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে কি হবে উত্তর? উত্তর হবে এন, এ উত্তর হবে না। তাহলে এরকম আরো কি হতে পারে চিন্তা করো। এরকম যদি হয় যে আরো কোন কোন ক্ষেত্রে হতে পারে, যেমন চিন্তা করো আমি যদি বলি বিসিএস, তাহলে কি হবে বলতো? বিসিএস এর আগে কি হবে? বিসিএস। দেখো বিসিএস এর আগে কি আমরা এটা বলি যে এ এন, এরকম কি বলতেছি না। বি মানে সরাসরি কনসোনেন্ট। কিন্তু আমি যদি বলি যে এমবিবিএস, চিন্তা করো তো, এমবিবিএস অথবা এফসিপিএস, এফসিপিএস, দেখো এমবিবিএস, এফসিপিএস, রাইট? তাহলে এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। তাহলে এগুলোর পূর্বে কি বসবে বলতো? এন বসবে। শেষ, সুন্দর করে নোট করে রাখো। তাহলে শর্ট ফর্ম যদি ভাওয়েলের মতো সাউন্ড হয় তাহলে কি দিয়ে শুরু হবে? এন। যদি সেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, ভাওয়েলের মতো হয় না, যেমন যেমন ধরো বিএসসি অথবা হচ্ছে সিইও, হ্যাঁ, কোন ধরো প্রতিষ্ঠানে আমরা কি বললাম? সিইও, সিইও, কোনো ভাওয়েল আছে? নাই, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে না, তাহলে কি হবে? আ সিইও। ওকে, কিন্তু যদি বলে এমডি তাহলে কি হবে? এন এমডি, এন এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে? এম। ক্লিয়ার? বুঝছো তো? বলো তো ভাইয়াকে, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা এই কনসেপ্টটা, যে আমরা এ এন শর্ট ফর্মের ক্ষেত্রে কিভাবে বসাবো? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? একটা প্রবলেম এরকম তুমি প্রায় 10টা 15টা প্রবলেম যে কোনো জায়গায় আসলে
চোখ বন্ধ করে প্রবলেম সলভ করতে পারবা। এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন তোমার আশা করছি হওয়ার কথা না, যদি কনসেপ্টটা বুঝে থাকো। বুঝছো বলো তো, এটাই ক্লিয়ার হয়েছে কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা? যদি এটা ক্লিয়ার থাকো আমরা পরের কোয়েশ্চেনটা যাই। চলো, কি বলছে? অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক অ্যাট। বলছে প্রত্যেকটা ফুলকেই দেখতে সুন্দর লাগে, রাইট? অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক অ্যাট, প্রত্যেকটা ফুলকে দেখতে সুন্দর। বলছে হিয়ার নাইস ইজ, এই যে নাইস ওয়ার্ডটা এখানে আছে সেটা আসলে কোন পার্ট অফ স্পিচ? ওকে, এটা আমাদের প্রশ্ন। তাহলে একটু চিন্তা করি আমরা এই ব্যাপারটাকে বোঝার জন্য সহজ একটা কনসেপ্ট তোমাদেরকে ভাই শেয়ার করি। দেখো, যখন কোনো খেয়াল করবা যে লিঙ্কিং ভার্ব আছে, আমরা লিঙ্কিং ভার্ব একটা আলোচনা করি, তো দেখো লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই সুন্দর কনসেপ্টটা মনে রাখো। লিঙ্কিং ভার্বের পরে কি হয়? সাধারণত একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব কারা? লিঙ্কিং ভার্বের পরে আসলে সেটা অবশ্যই কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন আমার জানার ব্যাপার যে ভাইয়া লিঙ্কিং ভার্বগুলো আসলে কারা, লিঙ্কিং ভার্ব কেমন কাজ করে। দেখো, লিঙ্কিং ভার্বগুলো একটু লিখে রাখো তোমরা। যেমন ধরো এটা হতে পারে যে ফিল, ওকে, তারপর হচ্ছে সি, টেস্ট, তারপর হচ্ছে হিয়ার, তারপর হচ্ছে বি মানে কি বলতো? বি এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে। বি এর মধ্যে এম আছে, ইজ আছে, তারপর হচ্ছে আর, ওয়াজ, ওয়ার, তারপরে বিকাম, ওকে, আরো এরকম আছে। হ্যাঁ, আরো এরকম বেশ কিছু লিঙ্কিং ভার্ব আছে। তার মানে একটা সেন্টেন্সে যদি তুমি এই ভার্বগুলো দেখো, তারপরে যে ওয়ার্ডটা বসবে সেটা অ্যাডভার্ব হবে না, সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, এবার আমি সেন্টেন্সটাতে খেয়াল করো তো কি আছে এখানে? কি আছে? দ্য ফ্লাওয়ার্স আর। তাহলে আর কোন ধরনের ভার্ব বলো তো? আর একটা বি ভার্ব না? আর কি? আর হচ্ছে এক ধরনের বি ভার্ব, রাইট? আর বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে এক ধরনের লিঙ্কিং ভার্ব। বি ভার্ব কি? এক ধরনের অবশ্যই লিঙ্কিং ভার্ব। তাহলে বি ভার্ব যদি লিঙ্কিং ভার্ব হয়, তাহলে বি ভার্বের পরের ওয়ার্ডটা কি হবে? এটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পরের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে বাধ্য। উত্তর কোনটা হবে? এখানে নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব না। দেখো, নাউন প্রোনাউন তো হবে না, তুমি এটা সাধারণ নাউন মানে কোনো ব্যক্তির নাম। প্রত্যেকটা ফুল সুন্দর, সুন্দর তো কোনো জিনিসের নাম হইতে পারে না, না? গোলাপ একটা ফুলের নাম, তারপরে রজনীগন্ধা একটা ফুলের নাম, তার মানে নাম হবে না। আর যেটা নাম হবে না সেটা প্রোনাউন হবে না, কারণ যা নাউন তাই প্রোনাউন। ওকে, তাহলে এই দুটো হচ্ছে না, আমার বাকি রইল কি? অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি বলেই দিলাম যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয় না, হয় কি? অ্যাডজেক্টিভ। উত্তর কোনটা হচ্ছে আমাদের? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ উত্তর সঠিক। ওকে, আমরা পরের প্রশ্নটায় যাই। চলো, কি বলছে দেখো, একেবারে ইজি একটা কোয়েশ্চেন। সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজি যে শব্দটা আমরা বলছি এটার সুপারলেটিভ কি? দেখো, আমাদের এরকম ডিগ্রি, তিন ধরনের ডিগ্রি রয়েছে। আমাদের ডিগ্রি কয়টা বলো তো? তিনটা। একটাকে আমরা বলেছে পজিটিভ ডিগ্রি, আরেকটাকে আমরা বলেছি কম্পারেটিভ ডিগ্রি, আরেকটার নাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি বলি আমরা এটাকে? সুপারলেটিভ। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা কিভাবে ডিগ্রিগুলোকে আসলে চেঞ্জ করতে পারি? হ্যাঁ, খেয়াল করো, আমরা যখন একটা ওয়ার্ডকে উচ্চারণ করি, একটা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো সিলেবল থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলছি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং মাল্টিসিলেবল। এখন মনোসিলেবল যে ওয়ার্ডগুলো, অর্থাৎ যেগুলো একটানে উচ্চারণ করা যায়, খেয়াল করো, একটানে, যাও, ইজি, টল, বিগ, ফ্যাট, স্মল। ওকে, তাহলে এই যে একটানে উচ্চারণ করা যায় হচ্ছে কি? মনোসিলেবল। ঠিক আছে, মানে একটাই সিলেবল। তাহলে খেয়াল করো মনোসিলেবলগুলো আমরা কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করি। ধরো টল, তাহলে টল যেটা একবার উচ্চারণ করা যায়, তাহলে এটার সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ হবে, তাহলে কি হবে এখানে? টলার। ঠিক আছে, তাহলে সুপারলেটিভ কি হবে? টলেস্ট, ইএসটি। তাহলে কম্পারেটিভ কিভাবে করব? মনোসিলেবলগুলো ইয়ার, আর সুপারলেটিভ কিভাবে করব? হচ্ছে ইএসটি। তাহলে কি পাচ্ছি এখানে? টলেস্ট। আচ্ছা, নাইস, নাইস একটা না বলে ফেলা যায়। তুমি দেখো, তুমি যদি এডুকেশন, এডুকেশন চারটা সিলেবল। ওকে, তুমি যদি কমিউনিকেশন, কমিউনিকেশন পাঁচটা সিলেবল। তুই যে বল হচ্ছে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং তিনটা সিলেবল। তাহলে এইখানে খেয়াল করো, এই যে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এটা যখন একটানে উচ্চারণ করা যায় এটা হচ্ছে মনোসিলেবল। তাহলে ঠিক সেম ভাবে এখানে কি হবে? স্মল থেকে কি হবে বলতো? স্মল থেকে স্মলার, এবং এখানে আমরা কি পাচ্ছি? স্মলেস্ট। ঠিক একইভাবে ইজির মধ্যে কি অধিক সিলেবল আছে? নাই। দেখো,
ইজি, ইজিয়ার, আর আমরা কি পাচ্ছি এখানে ইজিয়েস্ট। কোনটা হচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যদি আরো বড় প্রশ্ন পাই, হ্যাঁ আমরা যদি বড় প্রশ্ন পাই, এখন প্রশ্ন যদি বড় হয়, ধরো কেমন জিনিসটা যে ভাই এখানে মনোসিলেবল না, যদি প্রশ্ন একটু বড় হয়, ধরো এটা হলো হচ্ছে বিউটিফুল, হ্যাঁ যদি বিউটিফুল হয় তখন আমরা কি করব? বিউটিফুল হলে এটাকে আমরা কম্পারেটিভ করব হচ্ছে মোর যুক্ত করে, হ্যাঁ তাহলে কি হবে? মোর বিউটিফুল, মোর বিউটিফুল। আর সুপারলেটিভ করব কি দিয়ে? মোস্ট যুক্ত করে, তাহলে এটা কি হবে? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এখন খেয়াল করো কোনটা উত্তর হবে? অবশ্যই এখানে মোর তো হবেই না, কারণ মোর সুপারলেটিভ ফর্মই না। তাহলে মোর এবং ইজিয়ার দেখো দুইটা হওয়ার সুযোগ নাই, কারণ এরা ইয়ার যুক্ত হয়েছে। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আবার এটা যদি হইতো, যদি এটা ভুল, এটা কিছুই না, এটা কম্পারেটিভ। তাহলে দুইটার মধ্যে কোনটা যাবে? যেহেতু এটা মনোসিলেবল, তাহলে অবশ্যই মোস্টের দিকে যাবে না, হবে কি শুধু ইএসটি। তাহলে কি হচ্ছে? ইজিয়েস্ট। তাহলে কি হচ্ছে? যে ইজিয়ার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ইজিয়েস্ট। ওকে, আচ্ছা আমরা তার পরের প্রশ্নটা একটু যাই, চলো কি বলছে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্ট। ওকে, আমরা এই যে ভার্বগুলোকে তিনটা মোটামুটি প্যাটার্নে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কি বলি আমরা? প্রেজেন্ট, রাইট। এটাকে আমরা বলে থাকি যে V1। তারপরে আরেকটা আছে, এটাকে আমরা বলছি পাস্ট ফর্ম, তাহলে এটাকে আমরা কি বলছি? V2। আর সর্বশেষ আরেকটা পার্ট আছে, সেটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি বলতো? এটাকে হচ্ছে আমরা বলছি কি V3, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা ভার্বের ফর্ম। এখন এই তিনটা ভার্বের ফর্ম তো তিন রকম হইতে পারে, রাইট? আমরা পড়েছি না, দেখো তো, আমরা পড়েছি যে ডু, ডিড, কি হয়? ডান, রাইট? ডু, ডিড, ডান। আবার আমরা তো পড়েছি এরকম যে গো, ওয়েন্ট, গোয়ের জন্য কি হবে? ওয়েন্ট। আর এই জায়গায় আমরা কি পাচ্ছি? গন। ঠিক একইভাবে আমরা কি পাই? রাইট, রোট, রিটেন, তাই তো? কিন্তু পৃথিবীতে এমন কিছু ভার্ব আছে যাদের পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল প্রত্যেকটা একই রকম, এদের কোনো পরিবর্তন হয় না। তাহলে এগুলা কেমন বলো তো? এই যে স্পেশাল জিনিসগুলো, এগুলো একটু ভিন্ন। যাদের কোনো পরিবর্তন হয় না, এগুলো একটু মাথায় রাখো যে কোনগুলো পরিবর্তন হয় না। আমি কয়েকটা লিখে দিচ্ছি, খেয়াল করো। যেমন ধরো পুট, মানে কোনো কিছু রাখা, পুটের পাস্ট ফর্মও পুট হবে, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম এটাও কি হবে? এটাও পুট। আবার সেটা কাট হতে পারে, কোনো কিছু কাটা, CUT কাট, এইটার পাস্ট ফর্মও সেম, এটার পাস্ট পার্টিসিপলও সেম। আবার ধরো রিড হতে পারে, এইটার পাস্ট ফর্মও উচ্চারণটা যদিও আলাদা, রেড, আর কিন্তু স্পেলিং সেম। ঠিক একইভাবে এমন একটা ভার্ব হচ্ছে আমাদের কস্ট, কস্টের পাস্ট, পাস্ট পার্টিসিপল সবগুলো সেম। তাহলে কস্টের ক্ষেত্রে কি পাচ্ছি? কস্ট, কস্ট, কস্ট। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোনটা হবে? কস্টের পাস্ট পার্টিসিপল যেটাই হোক না কেন, কস্টের কস্টই থাকবে, এর সাথে কস্টিং, কস্টেড আর কোনো কিছু যুক্ত হবে না। তাহলে উত্তর কোনটা সঠিক? আমাদের সি নাম্বার। ওকে, আজান দিচ্ছে, আমার এখানে আজানটা শেষ হোক।
ওকে, আমাদের 5 নাম্বারটা শেষ হলো। হ্যাঁ, চলো আমরা 6 নাম্বার কোশ্চেনটা দেখি কি বলছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কাউন্টেবল নাউন? ওকে, খুব চমৎকার একটা প্রশ্ন। কোন প্রশ্নটা মানে কোন অপশনটা এখানে কাউন্টেবল? খেয়াল করো, আমরা নাউনকে দুইটা সেগমেন্টে ভাগ করতে পারি। একটা সেগমেন্টকে আমরা নাম দিই হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা সেগমেন্টের আমরা নাম দিই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আনকাউন্টেবল নাউনকে হচ্ছে আমরা মানে মাপতে পারবো অথবা অনুভব করতে পারবো, কিন্তু গোনা যাবে না। 1 2 3 4 করে চাইলে গুনতে পারবো না। তাইলে এই পাশটা কি পাচ্ছি? কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? এটা গোনা যায়, রাইট? এটা গোনা যায়। আর এইখানে বৈশিষ্ট্য কি বলতো? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা এটাকে কি করতে পারি না, এটাকে গোনা যায় না, গোনা যায় না, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা যদি উদাহরণটা নিই তাহলে কি দাঁড়াচ্ছে? গোনা যায় কোনগুলা? ধরো আমি যদি বলি পেন, রাইট? পেন কি করা যায়? গোনা যায় না? অবশ্যই গোনা যায়। আমি যদি বলে হচ্ছে যে বক্স, বক্স কি গোনা যায় না? অবশ্যই গোনা যায়। আমি যদি মোবাইল, গোনা যায় কি না? অবশ্যই গোনা যায়। আমি যদি সেই জায়গার মধ্যে বলি হচ্ছে ধরো কি বলা যায় যে কাউ, কাউ কি গোনা যায় কিনা? অবশ্যই গোনা যায়। গরুকে গোনা যায়, ছাগলকে গোনা যায়। তাহলে এই জায়গায় যদি আমি বলি হচ্ছে ধরো টাইগার, তাহলে সেটাও কি হবে? পৃথিবীতে কতটা টাইগার আছে, সুন্দরবনে কতটা টাইগার আছে, গোনা যায় না? অবশ্যই গোনা যায়। তার মানে এগুলো সব কাউন্টেবল, এগুলোকে গোনা যায় চাইলে 1 2 3 করে। কষ্টসাধ্য হতে পারে, বাট গোনা যায়। এখানে আসো, গোনা যায় না কিরকম? যেমন ধরো এটা হতে পারে অনেস্টি। হ্যাঁ, এখন তুমি মানুষের সততা কি গুনতে পারবা যে উনি অতটা সৎ, উনি কম সৎ, উনি বেশি সৎ? এটা বলা যায়, কিন্তু গোনা যায় না উনি হচ্ছে 100টা সৎ, উনি হচ্ছে 80টা সৎ, উনি হচ্ছে 90টা সৎ। এটা করার কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে যদি আমরা বলি হচ্ছে ধরো কি রাইস, চাল কি গোনা যায়? গোনা যায় না। আমরা যদি বলি সুগার, চিনি কি গোনা যায়? গোনা যায় না। আমরা যদি বলি ধরো হচ্ছে কি এয়ার, মানে হচ্ছে বায়ু কি গোনা যায়? যায় না। যদি বলি স্যান্ড, মানে হচ্ছে বালু, গোনা যায়? যায় না। আমরা যদি বলি সিমেন্ট, তাকে গোনা যায়? তা গোনা যায় না। আমরা যদি বলি হচ্ছে লাভ, হ্যাঁ, একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা, এটা গোনা যায়? যায় না। সিম্প্যাথি গোনা যায়? যায় না। তাহলে যেই জিনিসগুলোকে আমরা অনুভব করতে পারি, চাইলে মাপতে পারি, এগুলো কি আনকাউন্টেবল। আর যেগুলোকে হাতে ধরে 1 2 করে গোনা যায় সেগুলো হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে কিন্তু হেয়ার হবে, চুল। হ্যাঁ, খুবই কমন একটা প্রশ্ন, পরীক্ষায় প্রায় এটা আসতে দেখা যায়। ওকে, তাহলে এবার আমরা উত্তরটা একটু মিলানোর দিকে যাই। তো কোনটা আছে আমাদের? দেখো, অনেস্টি, সততা কি মানুষের? কি চাইছে আমার চাইছে হচ্ছে কাউন্টেবল নাউন কোনটা, রাইট? কোনটা কাউন্টেবল, কোনটা গণনা করা যায়? সততা কি গোনা যায় মানুষের ভিতরে? যে তোমার মধ্যে 15টা সততা আছে, গোনা যায়? এরকমটা বলছে। ভাতও তো গোনা যায়। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন যে জিনিসটা গোনা যায় আর সচরাচর গোনা হয়, এই দুইটা ব্যাপার বুঝতে হবে। ধরো আমি বললাম যে ভাইয়া আপনি তো বলেন চুল গোনা যায় না, চুলও তো গুনতে পারি। মেয়ে মানুষের মাথা থেকে 4-5টা চুল পড়ছে, গোনা যায় না? দেখো, একটা হচ্ছে চুল ছিঁড়ে গেছে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস, বাট মাথার চুল কি তুমি গুনো কখনো? একটা হচ্ছে আমার কাপের মধ্যে একটা চুল পড়ে গেছে, ওইটা কাউন্টেবল। হ্যাঁ, একটা চুল পড়ে গেছে, এইটা গোনা যায়, এটা কাউন্টেবল। কিন্তু যখন চুল মাথায় আসে, এটাকে গুনি যে আমার মাথার মধ্যে 5300টা চুল আছে, তোমার মাথার মধ্যে 36,000 চুল আছে, ওর মাথার মধ্যে মাত্র 3000 চুল আছে, গুনি আমরা না। তার মানে গোনা যায় বাট গুনি না কখনো। বালু দেখো, বালু তো চাইলে তুমি অনুবেক্ষণ যত দিয়ে একে একে গুনতে পারবা, বাট এটাকে গুনে মানুষ কি এটা পসিবলি কি করে? কাজটা করে না। তার মানে এটা আনকাউন্টেবল নাউন। বুঝে গেল? তার মানে গোনা যায় আর গুনে ব্যাপারটা একরকম না। তাহলে ভাত দেখো, যে বলে ভাইয়া আমরা তো ভাত গুনতে পারি। এখন খাবারের পাতে যখন বসি তখন আম্মুকে বলি আম্মু আমাকে আজকে 330টা ভাত দিও, হয় এটা? না। আম্মু একটু অল্প ভাত দাও, আম্মু বেশি ভাত দাও, তাই না? তাহলে এই জিনিসগুলো যেগুলো আমরা গণি না, সেই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝে গেল? তাহলে ভাত কি গুনে খাই? আম্মুকে বললাম আম্মু অনেক পিপাসা পাইছে, আম্মু আমাকে হচ্ছে 36টা ভাত দাও বা 36টা পানি দাও, হয়? হয় না। আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার কি আনকাউন্টেবল। তো দেখো মিল্ক, দুধও কিন্তু গোনা যায় না, মাপা যায়, 1/2 লিটার 1 লিটার, রাইট? তাহলে এটাও কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল। টাইগার গণনা করা যায়। বাঘ গণনা সপ্তাহ হয় বাংলাদেশে, বাঘ গণনা সপ্তাহ। বাঘ গণনা আদমশুমারি হয়, অর্থাৎ আদমশুমারি করে সময় নিয়ে বাঘ গোনা হয়। তাহলে এটা কাউন্ট করা যায়, ভাত গোনা যায় না। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে টাইগার, কারণ বাঘ গোনা যায়। ওকে, আজকে থেকে ভাত গুনে খাবো। হ্যাঁ, তুমি আজকে থেকে ভাত গুনে খাইও। ওকে, তারপরে কোশ্চেন আসি।
দ্য ম্যান সেড alas I am undone indirect form is এই সেন্টেন্সটা ডিরেক্ট নারেশনে আছে, এটা ইনডিরেক্ট আসলে কি হবে খেয়াল করো। এটাকে আমরা বলেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমরা কি বলি এক্সক্লেমেটরি। খেয়াল করো এই ধরনের প্রশ্ন আমি শিখাই দিচ্ছি, তোমরা সবসময় পারবা। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা আসলে কিভাবে রূপান্তরটা করব। আমরা এই সেন্টেন্সটাকে করছি, আমরা অপশনে কি আছে আমাদের জানার দরকার নাই। খেয়াল করো এই যে দ্য ম্যান সেড alas I am undone, মানে আমি হেরে গেলাম, আমি ব্যর্থ হলাম, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন alas শব্দটা থাকে এটা দ্বারা আসলে বোঝায় হচ্ছে দুঃখ অথবা কষ্ট, হ্যাঁ, অথবা খুব গ্লানি বোঝায়, হায় হায় রে আমি হেরে গেলাম। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন এরকম দুঃখ বা হতাশা বোঝাবে তখন সেডের পরিবর্তে কি বসবে? তাহলে বসবে হচ্ছে দ্য ম্যান এক্সক্লেইমড, ওকে এক্সক্লেইমড কি হবে? এক্সক্লেইমড। তাহলে এই এলাসের পরিবর্তে কি হবে? এক্সক্লেইমড উইথ সরো অথবা উইথ গ্রিফ। মনে রাখবা দুঃখ বোঝালে কি হবে? সরো অথবা গ্রিফ। তাহলে কি পাচ্ছি? উইথ সরো অথবা আমরা চাইলে গ্রিফ দিতে পারি, গ্রিফ। তাহলে খেয়াল রাখতে হবে ইন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমার পরে কি হবে? দ্যাট। কমা উঠে গিয়ে কি হবে? ইনডিরেক্টে দ্যাট বসবে। তাহলে আমরা দ্যাট লিখে ফেললাম, ওকে। এখন প্রশ্ন যে আমি কি এই এলাসটাকে আবার লিখব? না, এলাস দিয়েই তো দুঃখ প্রকাশ করছে, তাই না? এই এলাস শব্দটাকে আমরা আর ইনডিরেক্টে লেখার প্রয়োজন নাই, কারণ এর জন্য আমি সরো অথবা গ্রিফ যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে ফেলছি, বাদ। তবে এলাসের কাজ বাদ। এখন আমি কি করবো? আই এম আন্ডান, এটা টেন্স পরিবর্তন করব, পার্সন পরিবর্তন করব। তাহলে আইটা কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কারণ অনুযায়ী চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি আছে? দ্য ম্যান। তাহলে লোকটাই তো বলছে আই এম আন্ডান, তাহলে এই আইটা কি? আইটা হচ্ছে ওই ম্যান। তাহলে এই প্রোনাউনটা ম্যান অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে ম্যান একজন পুরুষ মানুষের প্রোনাউন কি হবে? হি। তাহলে পুরুষের প্রোনাউন কি হবে? হি। তাহলে টেন্সটা চিন্তা করো কোন টেন্সে আছে? প্রেজেন্ট সিম্পল। তবে কোথায় যাবে? পাস্ট সিম্পল। তাহলে হি ইজ আন্ডান না হয়ে কি হয়ে যাবে? হি ওয়াজ আন্ডান। টেন্সটা চেঞ্জ হয়ে কোথায় যাবে? আমাদের ডিরেক্ট স্পিচের কি হবে? টেন্স চেঞ্জ হয়ে পাস্টের দিকে যাবে। তাহলে প্রেজেন্ট সিম্পল থেকে কোথায় চলে যাবে? পাস্ট সিম্পল। তোমরা যেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলো এটাকেই প্রেজেন্ট সিম্পল বলা হয় বড় ক্লাসগুলোতে, বুঝা গেল? তাহলে প্রেজেন্ট সিম্পল কোথায় নিয়ে যাবো আমি? পাস্ট সিম্পলে। তাহলে হি ইজ আন্ডান না হয় কি হবে? হি ওয়াজ আন্ডান। বুঝছো? তাহলে উত্তর মিলাও একটু কোথায় আছে? দ্য ম্যান সেড, না সেড দিয়ে উত্তর কোনোভাবেই হবে না। তাহলে সেডের অপশন আগেই বাদ দিয়ে দাও। সেডের অপশন আছে আগেই বাদ দিয়ে দাও, শেষ। এবার আসো, দ্য ম্যান এক্সক্লেইমড দ্যাট হি ইজ আন্ডান। দেখো এখানে টেন্স চেঞ্জ করে নাই, রাইট? তাহলে এই উত্তরটা হচ্ছে না, এখানে টেন্স চেঞ্জ করা হয় নাই। দ্য ম্যান এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। তাহলে দেখো উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার। বুঝা গেল? তুমি এইভাবে একটু বিশ্লেষণ করে পড়বা। শুধু টেনে টেনে মুখস্থ করে গেলা, শুধু খালি উত্তর দেখে গেলা, দ্রুত পড়ে গেলা, এটার দরকার নাই। তুমি যখন ব্যাখ্যা সহ পড়বা যে কিভাবে উত্তরটা হইলো, তাহলে এই টাইপের প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে তুমি ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, চলো তার পরের কোয়েশ্চেনে যাই। কি আছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নলেজ? ওকে, তাহলে বলছে যে নলেজ শব্দের বিপরীত শব্দটা কি আমার, রাইট? বিপরীত কি আছে? নলেজের বিপরীতে কোন শব্দটা বসে? এখন নলেজ শব্দ অর্থ কি? জ্ঞান, রাইট? নলেজ শব্দ অর্থ কি? জ্ঞান। আচ্ছা, তাহলে জ্ঞানের বিপরীত কি হবে? অজ্ঞান, মানে যে কোনো জ্ঞান অর্জন করে না, যার মধ্যে কোনো পড়াশোনা নাই, যার মধ্যে কোনো লজিক্যাল আর্গুমেন্ট নাই, সেটা হচ্ছে অজ্ঞান, রাইট? দেখো এখন ওয়ার্ডগুলো খেলো। কগনিশন মানে হচ্ছে যৌক্তিক চিন্তা বা যৌক্তিক ক্ষমতা বা যুক্তি করার ক্ষমতা, রাইট? কগনিশন মানে কি? যুক্তি করার ক্ষমতা বা যৌক্তিক ক্ষমতা, যৌক্তিক দক্ষতা, ওকে, যৌক্তিক দক্ষতা। তারপর আসো, ইগনোরেন্স অর্থ কি? ইগনোরেন্স হচ্ছে অক্ষর জ্ঞানহীন, হ্যাঁ, বা অজ্ঞতা বা জানি না কিছু সে। এবার সে অ্যাবিলিটি মানে কি? তার মানেও সক্ষমতা। তারপর কি পাচ্ছি আমরা? ইন্টেলিজেন্স মানে কি? মেধা। দেখো তুমি কোনটা এখন বিপরীত নিবা? তোমার বলছে যে জ্ঞানের বিপরীত কি, তাহলে জ্ঞানের বিপরীত কি? যৌক্তিক দক্ষতা কি জ্ঞানের বিপরীত? না, জ্ঞানের পাশেই তো। জ্ঞান যৌক্তিক দুইটাই তো পজিটিভ জিনিস। জ্ঞান সক্ষমতা, জিনিস বুঝতে পারে, সলভ করতে পারে, এটাও কিন্তু পজিটিভ। আবার মেধা, এটাও তো পজিটিভ। তাহলে এটার বিপরীত যাবে কোনটা? বিপরীত হচ্ছে অজ্ঞানতা, অর্থাৎ সে কোনো অক্ষর জ্ঞান নাই, সে জানে না। তাহলে নলেজের বিপরীতে কি আসতে পারে? ইগনোরেন্স। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে? এটা হচ্ছে আমাদের উত্তর সঠিক, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন যাই।
প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, এটা না একটু মুখস্থ করতে হবে, তোমরা খেয়াল রাখবা তোমাদের কয়েকটা জিনিস একটু মুখস্থের প্রয়োজন হয়। এর মধ্যে একটা হচ্ছে তোমাদের নাম্বার, আরেকটা জিনিস তোমাদের একটু শিখতে হবে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ আমরা জানি, হ্যাঁ, তার মধ্যে গ্রামার পার্টের মধ্যে দুইটা জিনিস তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে নাম্বার মানে সিঙ্গুলার এন্ড প্লুরাল, হ্যাঁ, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এই দুটো জিনিস তোমরা অবশ্যই মুখস্থ করতে হবে এবং আমরা আমাদের লাস্ট আওয়ারের মধ্যে এগুলো সুন্দরভাবে তোমাদেরকে পড়াই দিব প্রত্যেকটা জিনিস। আরেকটা জিনিস তোমাদের পড়তে সে হচ্ছে জেন্ডার। এই দুইটা থেকে প্রশ্ন আসলে আমরা আটকে যাই। হ্যাঁ, জেন্ডার 4 রকম হয়, এগুলো একটু মুখস্থ রাখা লাগে। এখন বলছে প্লুরাল নাম্বার, এই যে প্লুরাল ফর্ম কোনটা এটা একটু আমি বলে দিচ্ছি, দেখো অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স শব্দটা দুইটা প্লুরাল হয়, হ্যাঁ দুইটা প্লুরাল হয়। একটা হচ্ছে অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিক্সেস, আরেকটা হয় হচ্ছে অ্যাপেন্ডিকেস। ওকে, সিইএস, হ্যাঁ, এই দুইটা যে কোনো একটা উত্তর সঠিক, এই দুইটার যে কোনো একটা খেয়াল রাখো। তাহলে অ্যাপেন্ডিক্সেস হতে পারে, অ্যাপেন্ডিকেস হতে পারে, দুইটার একটা। তাহলে এখানে খেয়াল করো অ্যাপেন্ডিসেস না, এসইএস কোনো উত্তর সঠিক হবে না। তাহলে মনে রাখবে কিভাবে, এক্সিএস অথবা সিএস। সহজ কথায় মনে রাখার পদ্ধতি কি, মনে রাখার পদ্ধতি হচ্ছে আমাকে মনে রাখতে হবে কিভাবে, হয় শেষে এক্সইএস থাকবে, না হলে একটা সিইএস থাকবে, এই দুইটার একটা। ডাবল সি অথবা ডাবল এক্স এটা উত্তর সঠিক হবে না। তো এখানে খেয়াল করো অ্যাপেন্ডিক্স, না এখানে কিছুই করে নাই, রাইট। এখানে কি আছে, অ্যাপেন্ডিক্সেস, এক্সসিএস আছে, রাইট। তাহলে এটা উত্তর সঠিক হওয়ার কথা। এখানে দেখো অ্যাপেন্ডিক্সেসের মধ্যে ডাবল সি দিছে, তাহলে ডাবল সি উত্তর হবে না। এই যে দেখো এইটা আর এটার মধ্যে একটা বড় কনফিউশন ছিল, রাইট। কিন্তু এখানে ভুলটা করছে কোন জায়গায়, অ্যাপেন্ডিক্সেসের মধ্যে ডাবল সি দেওয়া হয়েছে, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট রাইট। উত্তর কোনটা সঠিক, আমাদের অবশ্যই অ্যাপেন্ডিক্সেস এই উত্তরটা। সবাই একটু দেখে নাও, তোমরা যদি এই উত্তরটা ভুল করতেছো, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সেসে এক্সসিএস অথবা সিএস, ডাবল সিইএস উত্তর সঠিক না। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। হি ইজ টু উইক টু ওয়াক, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। এই প্রশ্নগুলো না বেশ মজার, আমি খুব মজা পাই এই প্রশ্নগুলো সলভ করতে। খেয়াল করো প্রশ্নটা কি বলছে, যে হি ইজ টু উইক টু ওয়াক, তাই তো। আচ্ছা, এই প্রশ্নগুলোকে আমরা আসলে সলভ করবো কিভাবে, খেয়াল করো। এইটার অর্থ হচ্ছে টু দিয়ে বোঝা হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা কিভাবে সলভ করবা, এখানে ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবা, এই টু আর এই দুইটাকে আমরা ফোকাস ধরে আগাবো, খেয়াল করো। আর টেন্সটা মেনটেন করবা। প্রথমে কি পাচ্ছি, হি ইজ, প্রথম টু এর পরিবর্তে হচ্ছে সো লিখে রাখো, আর এই দ্বিতীয় টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট। আচ্ছা, তাহলে হি ইজ সো উইক, টু এর পরিবর্তে কি, দ্যাট। এখন মাথায় রাখতে হবে দ্যাটের পরে কিন্তু শুধু ওয়াক দিয়ে দিলে বাক্যটা হবে না, কারণ দেখো টু আর টু দিয়ে গঠন করে সিম্পল সেন্টেন্স, আর সো আর দ্যাট যখন দিচ্ছ এটা হয়ে যাচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আরেকটা ক্লজ শেষ করতে হবে। এখানে তুমি টু এর পরে সরাসরি ওয়াক দিতে পারলেও দ্যাটের পরে কিন্তু কখনোই ভার্ব বসতে পারে না। এখানে তোমাকে সাবজেক্ট লাগবে, অক্সিলিয়ারি ভার্ব লাগবে বা মোডাল ভার্ব, তারপরে তুমি বসাবো একটা কি, একটা ভার্ব বসাবা। তাহলে এখন খেয়াল করো এখানে কি বসবে, সাবজেক্টটা, সাবজেক্ট হচ্ছে এই যে সাবজেক্ট দেখতেছেন হি, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, রাইট, একই তো ব্যক্তি না, হি। তাহলে খেয়াল রাখতে হবে এখানে যদি প্রেজেন্ট হয় তাহলে হবে হচ্ছে ক্যান নট, কি হবে, ক্যান নট। যদি এখানে ইজ না হয় ওয়াজ হইতো তাহলে আমি কি লিখতাম, কুড নট। মাথায় রাখবা এখানে প্রেজেন্ট হলে ক্যান নট, এখানে পাস্ট হলে হচ্ছে কুড নট। তাহলে কুড নট এরপরে ভার্বটা দাও, ভার্ব কি আছে, ওয়াক। তাহলে একই রকম ভাবে ভাই যদি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। এই উত্তরটা আমি বুঝে ফেলাম না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এক নাম্বারটা উত্তর সঠিক। কিন্তু এইরকম যদি ভাই তোমাদেরকে দেই, দেখি তোমরা করতে পারো কিনা। হ্যাঁ, একটা প্রশ্ন দিলাম, হি ইজ বা হি ওয়াজ too tired to talk। দেখি এই প্রশ্নটা তোমরা একটু ভাইকে কমেন্টে অ্যান্সার করে জানাও। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা তোমরা কমেন্টে জানাবা। ওকে, এইটা
অথবা কমেন্টে না, ভাইয়া তোমাদেরকে দুইটা প্রশ্ন দিচ্ছি, এই দুইটা প্রশ্ন তোমরা তোমাদের নোটের মধ্যে উত্তর লিখে তারপরে ভাইকে জানাবা। হ্যাঁ, নোট যখন সাবমিট করবা আমি তোমাদের চেক করব এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা অ্যান্সার করছো কিনা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন দিলাম যে যে দ্য বয় ইজ টু লেজি টু রান। তাহলে দ্য বয় ইজ টু লেজি টু রান। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই দুইটা প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা উত্তর করে তারপর তোমরা ডিসকাশন গ্রুপে বা তোমরা গ্রুপের মধ্যে সাবমিট করবা। ওকে, তারপর আসো, সে ইংরেজিতে দক্ষ। এই যে ইংরেজিতে দক্ষ, এটাকে আমরা অনেকভাবে বলতে পারি। একটা জিনিস যে একটা কাজে দক্ষ, এটাকে আমরা অনেকগুলো ওয়েতে বলা যায়। খেয়াল করো, দক্ষ, হ্যাঁ, দক্ষকে আমরা অনেকগুলো ভাবে বলি। যদি শব্দ আকারে চিন্তা করো তাহলে কি হবে? স্কিলড হতে পারে, ওকে, অথবা এটা হতে পারে হচ্ছে ট্রেন্ড হতে পারে, অথবা এক্সপেরিয়েন্সড হতে পারে। এখন চিন্তা করো, এই প্রত্যেকটা হচ্ছে শব্দ দিয়ে ব্যাখ্যা করলাম। ক্লজ হইতে পারে, মানে হচ্ছে ফ্রেজ হইতে পারে। ফ্রেজ কি? দুইটা ফ্রেজ খুবই বহুল পরিচিত। একটা হচ্ছে গুড অ্যাট, কি বললাম? গুড অ্যাট। আর সর্বশেষ যেটা খুব কম ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাট হোম ইন। অ্যাট হোম ইন, ওকে। তাহলে কি পাইলাম? অ্যাট হোম ইন। তাহলে অ্যাট হোম ইন ম্যাথ, অ্যাট হোম ইন কম্পিউটার, অ্যাট হোম ইন ইংলিশ, অ্যাট হোম ইন ফিজিক্স। তাহলে গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট ফাইন্যান্স, গুড অ্যাট আর্কিওলজি, রাইট? তাহলে এই দুইটা আমাদের খুব বহুল পরিচিত না, এর মধ্যে আমাদের শেষেরটা খুব কম আসে পরীক্ষায়, মাথায় রাখবা। এটা ভিভিআই দিয়ে রাখো, ভিভিআই, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এখান থেকে তোমাদের নার্সিংয়েও পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আমরা কোনটা উত্তর নিব বলো দেখি, কোন উত্তরটা সঠিক হবে? হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, রাইট? তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে কিন্তু আমাদের অ্যাট হোমটা আছে, এই যে অ্যাট হোম ইন আছে। হি লিমস না, লিমস তো দক্ষ না। হি ইজ ইন হোম ইন, দেখো এখানে কি সমস্যা হয়েছে? এখানে কিন্তু অ্যাট হোম ইন হয় নাই, হয়ে গেছে ইন হোম ইন। না, এই উত্তরটা সঠিক না, এটা ফ্রেজের সঠিক ব্যবহার না। হি টক্স ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। তাহলে এটাকে মিললো? দেখো, বলছে সে ইংরেজিতে দক্ষ, এখানে বলতেছে সে কথা বলে, তাহলে ট্রান্সলেশন কিন্তু হয় নাই। তাহলে এটা ভুল। এর উত্তর কোনটা সঠিক? হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। তারপরে দেখি, হোয়াট ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স আই স আ বিউটিফুল বার্ড? এটা বেশ চমৎকার একটা কোয়েশ্চেন, খেয়াল করো কি বলছে। আই স আ বিউটিফুল বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখেছিলাম। এটা আছে একটা সিম্পল সেন্টেন্সে। তোমার কি বলছে? এটা তুমি কমপ্লেক্স করবা। আচ্ছা, দেখো এই ব্যাপারটাকে আমি তোমাকে এখানে লিখে বোঝাচ্ছি। প্রশ্নটা কি বলছে? আই স, ধরো আমি তোমাকে অন্যভাবে বুঝাই, আই স আ পুয়ার ম্যান। হ্যাঁ, আই স আ পুয়ার ম্যান, আমি তোমাকে অন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি নিজেই করবা। আচ্ছা, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, রাইট? সিম্পল। আমাকে কি বলছে বলতো প্রশ্নটা? যে এটাকে আমি কমপ্লেক্স করতে হবে। খেয়াল রাখবা, সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে, আর কমপ্লেক্স যখন করব এটার মধ্যে অবশ্যই দুইটা ক্লজ আসবে। একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে যেটা একটু নির্ভরশীল ক্লজ, আর প্রিন্সিপাল মানে যেটা স্বাধীন ক্লজ। এখন এইখানে যে অ্যাডজেক্টিভটা আছে না, এই যে পুয়ার, এই পুয়ারটাকে ধরে আমি অ্যান্সারটা সলভ করবো। খেয়াল করো, আমি কাকে ধরে অ্যান্সারটা সলভ করব? আমি যে পুয়ার শব্দটা আছে এইটাকে ধরে অ্যান্সারটা সলভ করব। এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এইটাকে দিয়ে আমি একটা আলাদা ক্লজ বানাবো। তাহলে খেয়াল করে আমি কিভাবে করতে পারি, যে আই স আ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম। তাহলে ম্যানের জন্য রিলেটিভ প্রোনাউন বসবে কি? হু। রিলেটিভ প্রোনাউন কি? হু। তাহলে কোন টেন্সে ছিল? পাস্টে আছে, রাইট? কিসে আছে? পাস্টে, ভি2 তে। তাহলে এখানে কি বসবে? পাস্ট টেন্স, ওয়াজ। তাহলে আমি যখন মানুষকে দেখেছিলাম যিনি বর্তমানে দরিদ্র না, যিনি ছিলেন দরিদ্র, ছিলেন, কারণ আমার কথাটা কিন্তু পাস্টে আছে। তাহলে আই স আ ম্যান হু ইজ না হয় কি হয়ে যাবে? হু ওয়াজ পুয়ার। হু ওয়াজ পুয়ার, ঠিক আছে? ঠিক একইভাবে চিন্তা করো এখন তুমি এই প্রশ্নটা, যে কি বলছে, যে আই স আ বিউটিফুল বার্ড। তাহলে এটা কিভাবে করবা? আই স আ বিউটিফুল বার্ড। তাহলে এখানে আমার কি করতে হবে বলতো? আমার কাজ হচ্ছে শুধু আমাকে এইটুকু জানতে হবে যে এখানে অ্যাডজেক্টিভটা কোনটা। তাহলে যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে সেই তো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বিউটিফুল ওয়ার্ডটা, সে কি? সে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? এখন আমরা এইটাকে ধরেই প্রবলেমটা সলভ করব।
এটাকে ধরি তুমি প্রবলেমটা সলভ করে ফেলো। দেখো কত সহজ প্রশ্নটা। তাহলে আমি কি করতে পারছি, এটাকে আলাদা একটা ক্লজ বানাবো ভাইয়া, হ্যাঁ এটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজটা বানাবো। কি পাচ্ছি বলো, আই স আ বার্ড, ওকে আই স আ বার্ড। তাহলে বার্ডের জন্য কি হু হবে না, বার্ড তো প্রাণী তাই না, বার্ডের জন্য কি হবে হুইচ হবে, রাইট? তাহলে আই স বার্ড হুইচ, তাহলে পাস্ট টেন্স আছে না এখানে, তাহলে হুইচ কি হবে, ইজ হবে না ওয়াজ হবে, হুইচ ওয়াজ বিউটিফুল, শেষ। I saw a bird which was beautiful, right? খুবই ইজি কোয়েশ্চেন, এগুলো খুব মজার। হ্যাঁ আমার কাছে মনে হয় যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ফান। ইফ উই ক্যান টেক ইট অ্যাজ আ ফান দেন উই ক্যান লার্ন ইট ইজিলি। বাট যদি মনে করো মুখস্থ কঠিন, তাহলে ইংলিশ শেখা বেশ কঠিন। তুমি মজা করে পড়ো, এগুলোর মধ্যে খুব মজা আছে। আমি একটা পাখি, সুন্দর পাখি দেখছিলাম, তাহলে আমি ঘুরে গিয়ে বললাম আমি একটা পাখি দেখেছিলাম যেটা ছিল সুন্দর, শেষ। আমি একজন গরিব মানুষকে দেখেছিলাম, আমি একজন মানুষকে দেখেছিলাম যিনি ছিলেন গরিব। আমি একটা লম্বা ছেলেকে দেখেছিলাম, আমি একটা ছেলেকে দেখেছিলাম যে ছিল লম্বা, হয়ে গেল মজা। বার্ডের জন্য হুইচ হবে, হ্যাঁ বার্ডের জন্য হুইচ, আর মানুষের জন্য কি হবে অবশ্যই হু, তাই না, ব্যক্তি। তাহলে উত্তরটা একটু মিলাই ফেলো তোমরা। আই স বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল, আই হ্যাভ সিন না, আই হ্যাভ সিন হবে না, টেন্স ঠিক রাখতে হবে। আই স আ বার্ড দ্যাট ইজ সো বিউটিফুল না, এখানে সো অতিরিক্ত আনা দরকার নাই। তাহলে উত্তর কোনটা, তো হচ্ছে আমাদের 1 নাম্বার। তারপরে আসো, মজা না এগুলো, এখান থেকে শিখতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ এগুলো খুব বুঝে বুঝে পড়লে বেশ মজা লাগে। আসো, এভরিওয়ান হেটস আ লায়ার, এই প্রশ্নটা আমি তোমাকে অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো। আমি ঠিক এইটা দিয়ে বোঝাবো না, তোমাকে আমি ভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাবো, তুমি উত্তরটা করবা। খেয়াল করো, ভাইয়ের সাথে মনোযোগ দাও। বলছে কি এটার নেগেটিভ ফর্ম কি। এখন আমি একটা প্রশ্ন লিখি যে এভরি মাদার লাভস হার চাইল্ড। হ্যাঁ এই জিনিসটা দিয়ে ভাই তোমাকে বুঝাই, তুমি অন্যটা করে ফেলতে পারবা। কি বলছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার শিশুকে ভালোবাসে। এইটাকে সলভ করার জন্য মাথায় রাখবা এভরি, এই যে এভরি ওয়ার্ডটা এইটুকুকে তুমি একটু মার্ক করে রাখো। এভরির সাথে কোনো নাউন এরকম যদি কোনো সেন্টেন্স আসে, তুমি কি দিবা করবা, দেয়ার ইজ নো। কিভাবে করবা, এভরির জন্য দেয়ার ইজ নো। দেখো আমি বাংলাতে বুঝাই দিচ্ছি, দেয়ার ইজ নো মাদার, তো দেয়ার ইজ নো এর পরে কি হবে, এই যে নাউনটা দেয়ার ইজ নো মাদার, তারপর হচ্ছে হু, এরপরে বাকি যা আছে তা, হু লাভস হার চাইল্ড। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কি বাংলাটা অর্থটা কি মিললো, এটার প্রশ্ন হইতে পারে না যে ভাই বাংলা অর্থটা কি মিলতেছে। খেয়াল করো বাংলা অর্থটা কিভাবে হবে, বলছে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তাহলে নেগেটিভে কি হবে, খেয়াল রাখতে হবে নেগেটিভ মানে হচ্ছে এই যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে এটার কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা, আমরা মনে করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা মানে হচ্ছে এর অর্থটাও নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে বলছে যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তার মানে কোনো মা তার সন্তানকে ভালোবাসে না, না কথাটা সেম রেখে আমি এটাকে মানে বাক্যটা চেঞ্জ করব, বুঝছো, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি কি করব, বলছে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আমি কি বলবো, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, রাইট? তাহলে আমি এটা কি বললাম, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই হু লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এখন যদি এইটা করি আমি, এভরি ওয়ান হেটস আ লায়ার, তাহলে কি পাচ্ছি আমরা প্রশ্নটা দেখো তো, এভরি ওয়ান হেটস আ লায়ার। তুমি এইটা পরে দেখো, তুমি আগে উত্তরগুলো করা শিখো। হ্যাঁ এভরি ওয়ান, এখানে মাদারের জায়গায় কি আছে, এখানে আছে ওয়ান, তাহলে এখানে দেয়ার ইজ নো ওয়ান হবে, এভরি ওয়ান হেটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে অপছন্দ করে। তাহলে এখানে কি আছে আমার, এভরির পর কোনো আর্ট আছে দেখো তো, এভরির পর আছে হচ্ছে আমার ওয়ান, তাহলে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান, তাহলে আলাদা কি পাচ্ছি আমরা, দেয়ার ইজ নো ওয়ান। ওকে, তাহলে বাকি অংশ যা আছে তাই। তাহলে ওয়ানের জন্য কি হবে, ওয়ান যেহেতু মানুষ তাহলে অবশ্যই কি হবে, দেয়ার ইজ নো ওয়ান হু, দেয়ার ইজ নো ওয়ান হু, তারপরে এই যে বাকি অংশটা যেভাবে আছে সেভাবে, হু হেটস আ লায়ার, দেয়ার ইজ নো ওয়ান, এমন একজনও নাই হু হেটস আ লায়ার, যে কি করে না, দেয়ার ইজ নো ওয়ান হু হেটস আ লায়ার, তাহলে এমন একজনও নাই যে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না। দেখো এই যে হেটসটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে, কারণ কি এখানে নো দিয়ে নেগেটিভ বুঝাইছে। তো এবার উত্তর খোঁজো,
নো ওয়ান ডাজ নট, না এটা হবে না, নো ওয়ান ডাজ নট হবে না, কারণ নেগেটিভ দুইবার করা যায় না এক সেন্টেন্সে, এটা ভুল। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ লায়ার, এইখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, আসো এইখানে এইটার দুইটা উত্তর হয়। এখানে আমি তোমাদেরকে একটু বলে দেই, এই প্রশ্নটাকে চাইলে দুইভাবে করা যায়, আমি তোমাকে একভাবে দেখাইছি, এবার একটু আসো এটা দুইভাবে। কি দুইভাবে হচ্ছে, এই যে হু ডাজ নট, আমরা চাইলে এটাকে কমপ্লেক্স না করে সিম্পলি যদি অ্যান্সার করতে চাই, এখানে সিম্পল দিছে যদিও আমি খেয়াল করি নাই, যদি সিম্পল থেকে সিম্পলের রেখে অ্যান্সার করতে চাই তাও করা যায়, ভাইয়া কমপ্লেক্স অ্যান্সারটা করছি, এটাও কিন্তু পরীক্ষার অপশনে থাকতে পারে। তাহলে তখন কি করবা, তখন হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান, তারপরে বাট দিয়ে বাকি অংশ, বাট হেটস আ লায়ার, হেটস আ লায়ার, শেষ। আমি যেটা করলাম এটা হচ্ছে তোমার সিম্পল, এটা হচ্ছে সিম্পল থেকে সিম্পল, এটা হচ্ছে আমি কমপ্লেক্স করে অ্যান্সার করছি, কোনো প্রবলেম নাই। বাট দিয়েও করা যাবে, হু তারপর নেগেটিভ দিয়ে করা যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, শেষ। তাহলে কোনটা হবে উত্তর, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ লায়ার। তাহলে বাকি উত্তরগুলো আমাদের ভুল, ঠিক আছে, বুঝছো। কিন্তু বেশ মজার, এগুলো খুবই মজার জিনিস, অত্যন্ত চমৎকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্নগুলো আসছে। আসো তারপর প্রশ্ন 14 নম্বর, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ড্যাশ টু ঢাকা। এই প্রশ্নটা বোঝার জন্য আমাদেরকে একটা সুন্দর কিওয়ার্ড মাথায় রাখবে, সেটা হচ্ছে সিন্স। এইটাকে তোমার একটু মার্ক করে রাখো যে সিন্সের স্ট্রাকচার আসলে সেন্টেন্সে কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা একটু দেখি এইটা সিন্সের ব্যবহার আমরা কিভাবে করবো। আমরা দুইটা স্ট্রাকচার মনে রাখবো, খেয়াল করো। সিন্সের ক্ষেত্রে তোমরা একটা স্ট্রাকচার, তোমরা দুইটা স্ট্রাকচার লিখো একটু খাতায়। হ্যাঁ, একটা হচ্ছে সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, তোমরা ইনডেফিনিট লিখো, তাহলে পরের ক্লজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট মোস্ট অফ দ্য কেসেস। ওকে, কি বললাম, সিন্সের আগের ক্লজটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরের ক্লজটা কি হবে বলো তো, পরের ক্লজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সবাই মনোযোগ দিয়ে মাথায় রাখো, সিন্সের আগেরটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। অপরদিকে অপরদিকে কি পাচ্ছি, সিন্সের আগের ক্লজটাই যদি হয় পাস্ট ইনডেফিনিট, এটাই যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে পরের ক্লজটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট, শেষ আমার কথা বলা। এখন আমরা একটু উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি, চলো। আমি বললাম যে ইট ইজ, ওকে প্রেজেন্ট, ইট ইজ লং সিন্স। আমি তোমাদের দুইটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজে চিন্তা করে একটু ব্রেনকে একটু কাজে লাগাও। আর এখানে কি দিলাম, ইট ওয়াজ লং সিন্স। তাহলে তার সাথে সাক্ষাৎ করেছিলাম, অনেক দিন হয়ে গেছে, রাইট। তাহলে এই পাশে যদি প্রেজেন্ট দিচ্ছি, এখানে কি করবো, শুধু পাস্ট দিব। সিন্স আই মিটের পাস্ট ফর্ম কি মেট, এমইটি, মেট হিম। আর এইখানে কি দিব আমি, পাস্ট পারফেক্ট যেহেতু, সিন্স আই হ্যাড met him, since I had met him। তাহলে উত্তর করে ফেলো, এখানে কি দেওয়া আছে, এবার তুমি অ্যান্সারের সাথে মিলাও, প্রশ্নের সাথে মিলাও। তুমি এখানে কি দেওয়া আছে দেখো তো, ইট ওয়াজ, রাইট, এটা কিসে আছে, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি পরের ক্লাসটা কি করব, অবশ্যই ওইটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। তাহলে কোনটা হবে, এই যে হ্যাড প্লাস V3, বুঝছো, হ্যাড প্লাস V3 অ্যান্সার হবে। সহজ অ্যান্সার, যে যদি প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল থাকে, পরেরটা পাস্ট সিম্পল, যদি প্রথম অংশ প্রেজেন্ট পাস্ট সিম্পল থাকে, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। শেষ, এই স্ট্রাকচার মনে রাখলে এই জাতীয় প্রশ্ন সব সলভ করতে পারবা। আসলে আমরা তার পরের প্রশ্নটা দেখি, এইটা একটা বেশ সুন্দর প্রশ্ন, এটা গ্রুপ ওয়ার্ড থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, বলছে হাজী মোহাম্মদ মহসিন গেভ ড্যাশ অল হিজ প্রপার্টিজ ফর ম্যানকাইন্ড। বলেছে হাজী মোহাম্মদ মহসিন মানব সেবার জন্য তার সকল সম্পত্তি দান করে দিয়েছেন, নিঃশর্ত দান। ওকে, তাহলে এখন গ্রুপ ভার্বটা কি দেখো তো, গ্রুপ ভার্বটা হচ্ছে আমাদের গিভ, রাইট, গিভ থেকে তো আসছে নাকি। এখন গিভের সাথে কোনটা বসালে নিঃশর্ত দান বোঝায়, খেয়াল করো। গিভ ইন মানে হচ্ছে নত স্বীকার করা বা মেনে নেওয়া, কি মেনে নেওয়া। গিভ আপ মানে কি ছেড়ে দেওয়া, গিভ আপ মানে কি হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। হ্যাঁ, গিভ আউট মানে কি
গিভ আউটের আসলে তেমন খুব ভালো অর্থ আমি ডিকশনারিতে পাই নাই, এটা স্কিপ করো। আর আমাদের গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কি, মানে হচ্ছে দান করা। কি, দান করা। তাহলে এখন কি, তিনি কি তার সম্পত্তি মেনে নিয়েছিলেন, সম্পত্তি হাল ছেড়ে দিয়েছিলেন, নাকি সম্পত্তি মানব সেবায় দান করেছিলেন? কোনটা হবে? অবশ্যই তিনি মানব সেবায় দান করছেন। কোনটা হবে তোর? তাহলে হচ্ছে গিভ অ্যাওয়ে, তাহলে হচ্ছে গেভ অ্যাওয়ে। ওকে, মানব সেবায় দান করেছিলেন। তার পরের প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড রিফিউজি মিনস, রিফিউজি শব্দটা মানে কি? রিফিউজি শব্দটা যদি আমরা বুঝতে চাই বা উত্তর করতে চাই, তাহলে আমাকে একটু এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে। দেখো, রিফিউজি মানে হচ্ছে যখন কোনো মানুষ একটা জায়গার মধ্যে ফোর্সড হয়, হ্যাঁ, একটা জায়গার মধ্যে সে যখন হচ্ছে চাপের সম্মুখীন হয় যে এখানে থাকতে পারবে না। ধরো তোমরা রোহিঙ্গা যে রিফিউজি রয়েছে বা তাদের কথা ভাবো, মায়ানমারে যখন জান্তা সরকার তাদেরকে অনেক বেশি ফোর্স করা হইলো, গণহত্যা চালানো হইলো, একেবারে মানুষ মারা হইলো, তখন হচ্ছে তারা ওইখান থেকে চলে আসছে, তারা ফোর্সড হয়েছে, ওইখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে, তারা স্থানচ্যুত হয়েছে। তাহলে রিফিউজের বাংলাটা পাবা কি? স্থানচ্যুত। স্থান পরিবর্তন কিন্তু না, কি? স্থানচ্যুত। তাহলে রিফিউজের বাংলা কি পাচ্ছি? স্থানচ্যুত, মানে একটা স্থান থেকে তাকে সরাই দেওয়া হয়েছে। তাহলে কি আসতেছে? রিফিউজড, রিফিউজড মানে না করে দিছে, না এটার সাথে আসে না শব্দের সাথে। দেখো, রিফিউজড মানে আমি কাউকে একটা প্রস্তাব দিলাম, সে না করছে, এটাই তো রিফিউজড, তাই না? এটা তো কোনো স্থান পরিবর্তন বোঝাচ্ছে না। ডিস্টার্বড, কাকে বিরক্ত করছে, সেই রিফিউজি। আমি তোকে বললাম এই কথা বলো না, তাহলে কি সে রিফিউজি হয়ে গেছে? না। ডিসপ্লেসড, স্থানচ্যুত। আর রিপ্লেসড মানে কি? স্থান পরিবর্তন। তাহলে রিপ্লেসড এর বাংলা কি পাই? হচ্ছে পরিবর্তন। আর ডিসপ্লেসড এর মানে হচ্ছে স্থানচ্যুত। কি পাই আমরা? স্থানচ্যুত। কোনটা হবে? অবশ্যই ডিসপ্লেসড, যেটাতে ফোর্স করে তাকে সরানো হয় সে হচ্ছে রিফিউজি, ডিসপ্লেসড। ওকে, আর রিপ্লেস মানে হচ্ছে কারো জায়গায় কাউকে বসানো, এটা কিন্তু রিফিউজি হয়ে যায় না কেউ, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে আমাদের? হি সেইড লং লিভ দ্য প্রেসিডেন্ট। এটা আমাদের ন্যারেশন থেকে আসছে, ন্যারেশন থেকে দুইটা প্রশ্ন আসছে। তার মানে ন্যারেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের নার্সিং এর ক্লাসগুলোতে আমরা খুব ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়বো। আচ্ছা, এখন এইটাকে আমরা বলি কি জানো? এই সেন্টেন্সটাকে আমরা বলেছি অপটেটিভ সেন্টেন্স। কি বলা হয় বলো তো? অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে সলভ করি খেয়াল করো। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই যে সেডের পরিবর্তে আমরা দুইটা শব্দ ইউজ করব, হয় প্রেড অথবা উইশড, এই দুইটা যে কোনো একটা। প্রেড যদি থাকে প্রেড দিয়ে উত্তর সঠিক হবে, প্রেড দিয়ে করবা, না উইশড থাকলে উইশ দিয়ে আনসার সঠিক হবে। তাহলে কি পাচ্ছি? হি, আমরা ধরো প্রেড দিয়ে করলাম, কি দিয়ে করছে দেখো তো? প্রেড দিয়ে করছে, রাইট? আমরা প্রেড দিয়ে করলাম। সেড কিন্তু উত্তর হবে না, সেডে উত্তর করলে সঠিক হবে না। হি প্রেড, হি প্রেড কমার পরিবর্তে অপটেটিভে অবশ্যই কি হবে? দ্যাট। কমার পরিবর্তে কি হবে? দ্যাট পাচ্ছি আমরা। হি প্রেড দ্যাট। ওকে ফাইন। আচ্ছা, এখন আমার সাবজেক্টটা আগে হবে, তাহলে লং লিভ এগুলো তো সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কি? দ্য প্রেসিডেন্ট। ওকে, দ্য প্রেসিডেন্ট। তাহলে দ্যাটের পরপরে কি বসছে? সাবজেক্টটা, সেটা বাক্যের যেখানেই থাকুক না কেন। তাহলে হি প্রেড দ্যাট দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অবশ্যই অবশ্যই মাইট লাগবে একটা। মাইট, এখানে তোমার মেয়ে থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই, বাট তোমাকে মাইট একটা দিতে হবে। তাহলে কি পাইলাম? অপটেটিভে আমাকে অবশ্যই সাবজেক্টের পরে কি লাগবে? মাইট একটা আমাকে দিতে হবে। তাহলে দ্য প্রেসিডেন্ট মাইট, এরপরে ভার্ব, এরপর অতিরিক্ত অংশ। তাহলে এই লং এবং লিভের মধ্যে কোনটা ভার্ব বলো তো? কোনটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে? অবশ্যই ভার্ব হচ্ছে লিভ, আর লং হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এইটা কি আমাদের বলতো? এইটা হচ্ছে আমাদের ভার্ব, আর এইটা কি? লং হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে আমরা কোনটা আগে বসাবো? মাইটের পরে আগে ভার্ব, তারপরে অ্যাডভার্ব। তাহলে কি হবে? মাইট লিভ লং। তো দেখো উত্তর কোনটা মিলাও। হি সেইড, সেইডের উত্তর অবশ্যই সঠিক হবে না অপটেটিভে আমাদের। তারপর এখানে কি দিচ্ছে? সেইড, এই উত্তরটা সঠিক হবে না। হি প্রেড দ্যাট লং লিভ, দেখো লং লিভ কিন্তু আগে হবে না, আগে কি হবে? আগে হবে সাবজেক্ট, তারপর মাইট, তারপর লিভ, তারপর লং। উত্তর কোনটা? হি প্রেড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। শেষ। অবশ্যই অবশ্যই মাইটটা যুক্ত করতে হবে। তারপর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল? হাম্বল শব্দের সিনোনিম কি? হ্যাঁ, কি চাইছে আমার কাছে বলো তো? সিনোনিম মানে সমার্থক শব্দ। হাম্বল মানে কি? খুব নম্র, খুব ভদ্র, রাইট? হাম্বল মানে কি? নম্র অথবা ভদ্র, রাইট? নম্র অথবা ভদ্র। তাহলে নম্র ভদ্রের সাথে কোনটা যায়? দেখো, মোডেস্ট খুবই ভদ্র,
অ্যারোগেন্ট মানে হচ্ছে খুব রাগান্বিত, প্রাউড মানে হচ্ছে খুব গর্ববোধ করেছে, আর লর্ডলি মানে হচ্ছে ঈশ্বরীয় ভাব আছে যে সবার চেয়ে নিজেকে বড় মনে করে। তার মানে দেখো এই যে মডেস্ট, নম্র, ভদ্রের সাথে এই তিনটার কোনোটাই যায় না, এই প্রত্যেকটা হচ্ছে পার্সোনাল। এটা হচ্ছে ইগো বোঝায়, অ্যারোগেন্ট এইটাও বোঝায় খুব দম্ভ, আবার লর্ডলি শব্দের দ্বারা বোঝায় সে সবার চেয়ে বেশি বোঝে এরকম কাউকে। উত্তর কোনটা হবে? হাম্বলের সাথে মডেস্ট, কারণ মডেস্ট শব্দের বাংলা কি? মানে হচ্ছে ভদ্র। ঠিক আছে, মডেস্ট শব্দের বাংলা কি বলতো? মডেস্ট শব্দের বাংলা হচ্ছে আমাদের ভদ্র। উত্তর কোনটা হচ্ছে? মডেস্ট, ভদ্র। ওকে, আমাদের বিএসসি পার্ট শেষ। বলো তো ভাইকে, জানাও তো বুঝলা কিনা, কেমন লাগছে একটু বলো ভাইকে। হ্যাঁ, এইটুকু যে পড়ালাম আমরা, 18টা প্রশ্ন, 18টাই আসছিল, ওই বছর 20টা আস নাই। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, গুড, চমৎকার, ভালো লাগছে ভাইয়া, গুড। তোমরা আগামীকাল শুক্রবার তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস হবে, সাধারণ বিজ্ঞানের। তোমাদের হয়তো তোমাদের আখি আপু ক্লাস দিবে, রাইট? আখি আপু কালকে তোমাদের ক্লাস দিবে। যদিও এর আগে আমরা সবগুলো ভাইয়া পিডিএফটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। পিডিএফ সেকশনে আমি কথা বলবো যেন পিডিএফটা তোমরা একটু দ্রুতই পেয়ে যাও, ঠিক আছে ভাইয়া? রাতের মধ্যেই যেন পিডিএফটা তোমাদের এই যে চ্যানেলে আপলোড হয়ে যায়, সেটার ব্যাপারে আমি খেয়াল রাখবো। ওকে ওকে, তাহলে আজকের ক্লাস কি তোমরা বুঝেছো? ক্লাস করে কি মনে হয়েছে যে হ্যাঁ, আমরা নার্সিং ড্রিমার্সের ক্লাসের ওপরে, নার্সিং ড্রিমার্সের ভাইয়া আপুদের ওপরে আমরা ভরসা করতে পারি? যে ভাইয়াপুরা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, বুয়েট থেকে পড়াশোনা করা, তারা বুটেক্সে পড়াশোনা করা ভাইয়াপুরা, তারা যদি আমাদেরকে গাইড করে, আমাদেরকে প্রতিটা জিনিসের বেসিক সহ পড়াবে, তাহলে আমরা হয়তো খুব সুন্দরভাবে বেসিকটা শিখে যখন পড়বো, তাহলে প্রশ্ন যদি আমাদের কমন নাও পড়ে, আমরা চান্স পাওয়ার জন্য আমরা কিন্তু নিজের উত্তরটা করতে পারবো। ঠিক আছে, কমন জিনিসটার পেছনে ছুটে চলা উচিত নয়। আমরা এমনভাবে পড়াবো, বেসিকটা শেখাই দিব, বেসিক থেকেই দেখবা জিনিসটা কমন চলে আসবে। তুমি বেসিক পারো, এই কনসেপ্ট থেকে আসলে তোমার যে কোনো প্রশ্ন দিলে তুমি উত্তরটা পারবা। আর আমাদের তো প্রশ্ন ব্যাংক আছে, আমরা তোমাদেরকে মডেল টেস্ট বই দিচ্ছি। সো আর কি বলো? আলহামদুলিল্লাহ, এত কিছু ইম্পর্টেন্ট পদক্ষেপ নোট করে দিন। হ্যাঁ, আমরা এগুলো দিব, অনেক কিছু আমরা কোর্সের জন্য রাখছি। হ্যাঁ ভাইয়া, এই কালারের সাথে হোয়াইট কালারটা দিয়েন না। ওকে ওকে, ঠিক আছে, ওকে ফাইন। জি ভাইয়া, ফাইন। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা কালকে ক্লাসের জন্য অবশ্যই কালকে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আজকের ক্লাসের উপর আগামীকাল তোমাদের পরীক্ষা আছে, সো সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবা। তাহলে লাস্ট আওয়ার প্রোগ্রাম, যাদের নার্সিংয়ের স্বপ্ন, তোমরা অবশ্যই অবশ্যই দেরি না করে এখনই আমাদের এই প্রোগ্রামটাতে এনরোল করো। আমাদের কমেন্ট বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যারা আজকের ক্লাসটি করেছো, খুব সুন্দরভাবে যারা নোটটি করবা, তোমরা আমাদের নার্সিং ডিভার্সের গ্রুপে পোস্ট করবা। সেখান থেকে আগামীকাল কিন্তু তোমাদের ইংরেজি নোটের উপর সেরা 3 জন নির্বাচিত হবে, এবং তোমাদের কিন্তু গিফট হিসেবে আমাদের নার্সিং ডিভার্সের টি শার্ট এবং আমাদের বন্দি পাঠশালার ডায়েরি কিন্তু তোমাদের বাড়িতে চলে যাবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, এবং তোমরা তোমাদের ক্লাসের নোটগুলো সুন্দরভাবে বন্দি পাঠশালা না, নার্সিং ডিমার্সের যে গ্রুপটা রয়েছে ওকে তোমরা সাবমিট করে দাও। সবসময় দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ নার্সিং ডিমার্স, স্টে উইথ আস, স্টে উইথ বন্দি পাঠশালা। আসসালামু আলাইকুম।